এনসিপির পদযাত্রা ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। পুলিশের গাড়ি ভাঙচুর, নিহত 4। নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের তাণ্ডবের পর কারফিউ জারি। হত্যার উদ্দেশ্যেই চড়াও হয়েছিল হামলাকারীরা, বললেন নাহিদ ইসলাম। কাল সারা দেশে বিক্ষোভ, ন্যাক্কারজনক হামলার নিন্দা অন্তর্বর্তী সরকার ও বিএনপি। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ। 48 ঘন্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে সারা দেশ ব্লকেডের ঘোষণা এনসিপির। জুলাই শহীদ দিবসে আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন, স্মৃতি ফলক উন্মোচন। ওয়াসিমের স্মরণে চট্টগ্রাম কক্সবাজারে কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এতে নিহত হয়েছেন কমপক্ষে 4 জন, আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক সহ অনেকেই। সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয় যে প্রশাসন কারফিউ জারি করে আগামীকাল সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সেনাবাহিনীর সাথে যোগ দেন বিজিবি সদস্যরা। সেনা নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা। সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের হামলা। পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশের দিকে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা। এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ। ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ, অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে, সমাবেশের চৌরঙ্গি মোড় থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে গাড়িতে চৌরঙ্গি মোড়ের চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি। সেই হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে, প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের উপর হামলাকারীরা হামলা করেছে। সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকে রেখেছিলেন, কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে হামলা করে ছাত্রলীগ। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই, মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই দায় কারবার। আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই। আমাদের উপরে ভব নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভব নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হন 4 পুলিশ সদস্য। গোপালগঞ্জ সদরের উলপুরে ঘটে এ ঘটনা। এছাড়া উলপুরেই ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। কংসুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা। পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয়। সংঘর্ষের মধ্যেই বিকেল নাগাদ সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান এনসিপি নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ।
গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না, এমনটা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা, আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। 14 দিনে 32 জেলায় কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রা বুধবার দুপুরে পৌঁছায় গোপালগঞ্জে। আগে থেকেই ঘোষণা দেয়া মার্চ টু গোপালগঞ্জ পথসভার জন্য শহরের প্রাণকেন্দ্রে প্রস্তুত ছিল মঞ্চ। একে একে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা। মঞ্চে উঠেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত জনতাকে সাহসী সন্তান হিসেবে সম্বোধন করেন। বলেন, কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসা নয়, মানুষের অধিকার রক্ষার জন্যই এই পদযাত্রা। হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, এই বাধার দ্বিগুণ জবাব দেবে এনসিপি। গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনাও করেন। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গোপালগঞ্জের মানুষকে জালিমের শাসন থেকে মুক্ত করা হয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও। মাদারীপুরে পরবর্তী কর্মসূচির কথা থাকলেও তা বাতিল করে এনসিপির নেতাকর্মীরা খুলনায় যান। অলক হাসান, যমুনা নিউজ। এদিকে হত্যার উদ্দেশ্যেই খুলনায় সংবাদ সম্মেলন করেছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা করা হয়েছে। প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাত 9:30টার দিকে খুলনা সার্কিট হাউসে ব্রিফিং করে এনসিপি। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জে সমাবেশে হামলায় আওয়ামী লীগের আসল রূপ আবারও প্রকাশ পেয়েছে। ফ্যাসিস্টদের একটি আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ। নাহিদ ইসলাম আরও জানান, আগামীকাল ফরিদপুরে পথসভা হবে। পূর্ব নির্ধারিত সবগুলো জেলাতেই পথসভা পদযাত্রা করবে দলটি। এছাড়া 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এনসিপি নেতারা। এর আগে গোপালগঞ্জ থেকে সন্ধ্যা 7:15টার দিকে খুলনা সার্কিট হাউসে পৌঁছায় তাদের গাড়িবহর। মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মশাল মিছিল। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মশাল মিছিল হয়েছে। রাতে ভোলায় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অগ্রণী সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই হামলা ন্যাক্কারজনক ঘটনা। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। গাজীপুরেও মশাল ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার থেকে মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানান। সেই সাথে সকল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। বরগুনাতেও মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। সন্ধ্যায় পৌর মার্কেটের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় মিছিলটি। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা।
নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। একই সাথে 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে সারা দেশে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ এনসিপির। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাস্তার একপাশে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এবং বিচারের দাবিতে নানান স্লোগান দেন বিক্ষোভধরা। অবস্থানরতরা জানান, গোপালগঞ্জ এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানার সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা মশাল মিছিল করেন। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার প্রদক্ষিণ করে শেষ হয় মিছিলটি। এদিকে গোপালগঞ্জ এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানান। অবরোধের কারণে বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল, দেখা দেয় যানজট। অন্যদিকে বিকেলে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় হামলার তীব্র নিন্দা জানান তারা। দাবি জানান হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের প্রায় আধ ঘন্টা বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। এছাড়া ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে সিলেটেও। বিকেলে শহরের চৌহাচ্চি এলাকায় জড়ো হয় ছাত্র জনতা। পরে মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা। প্রায় 20 মিনিট সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে গাজীপুরেও। বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে পুলিশি বাধাই কিছু সময় পরই সড়ক ছেড়ে দেন তারা। টাঙ্গাইলেও হয়েছে বিক্ষোভ। বিকেলে মিছিল নিয়ে যমুনা সেতু মহাসড়কের জালফই বাইপাসে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। গোপালগঞ্জে নেতাদের উপর হামলার প্রতিবাদ জানানো হয় এখান থেকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বরিশালেও। বিকেলে নথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে গোপালগঞ্জে নেতাদের উপর হামলার প্রতিবাদ করেন অবরোধকারীরা। নওগাঁয় সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বিকেলে শহরের কাজীর মোড় এলাকায় অবস্থান নেন তারা। এ সময় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট করেন দলটির নেতাকর্মীরা। বিকেল 5টার দিকে এনসিপির নেতাকর্মী সমর্থকরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এনসিপির নেতাকর্মীদের উপর এই ধরনের হামলা দেশের জনগণ মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। শাহবাগ ছাড়াও রাজধানী মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, যুব শক্তি সহ ছাত্র জনতা। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই, আপনারা দিবসের পর দিবস ঘোষণা না করে আপনারা বিচার ব্যবস্থা চালু করুন। এরকম খুনিদের, এরকম ফ্যাসিস্টদের আপনারা যদি অবাধে চড়তে দেন, অবাধে তারা ঘুরতে পারে, অবাধে শোডাউন করতে পারে, অবাধে আক্রমণ করতে পারে, তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। শেখ হাসিনা যে পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল, সেই পুলিশি রাষ্ট্র কায়েম করার কারণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের দোসরদের নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের বিপ্লব পরিপূর্ণভাবে সাধিত হয় নাই। তুহিন, কারফিউয়ের 2 ঘন্টার মতো হয়েছে। এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? হতাহতদের বিষয়ে কি জানা যাচ্ছে সবশেষ? আমরা হসপিটাল সূত্রে এখন পর্যন্ত 4 জনের কথাই শুনছি যে 4 জন মারা গেছেন। তবু আমাদের কাছে সেই ধরনের ফুটেজ নাই, হসপিটাল কর্তৃপক্ষ বলেছে। তবে বেশ কিছু লোক আহত হয়েছে। সেই সংখ্যাটা আসলে এখন বলা যায় না, কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। পুলিশ সদস্যরা তারা
তাদের পুলিশ লাইন্সে হসপিটাল আছে, সেখানে তারা চিকিৎসা নিয়েছেন। যারা বাইরে আহত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, সদর হসপিটালেও প্রচুর চিকিৎসা নিয়েছেন, কেউ কেউ চলে গেছেন, এই ধরনের একটা হিসাব আছে। তবে সন্ধ্যার পর রাত 8টা পর্যন্ত যে রাস্তায় উত্তেজনা ছিল সেই উত্তেজনা এখন আর নেই। এখন যান চলাচল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা রোড অর্থাৎ ঢাকা গোপালগঞ্জ প্রধান সড়কে সেখানে যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে। তবে দূরপাল্লার বাসগুলো কিছুক্ষণ পর পর একসাথে যাচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে যে শহর জুড়ে যে পুলিশ এবং আর্মির যে টহল চলছে সেই টহলের কারণে হয়তো তারা নিরাপত্তাজনিত কারণেই এই ধরনের হয়তো করছেন যে একসাথে গাড়িগুলো যাচ্ছে। আবার একেবারেই কিছুক্ষণ পরপর নির্জন শুনশান অবস্থা, থমথমে অবস্থা, মানে সব দিকে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে এবং একটি আতঙ্ক ছড়িয়ে গেছে। রাতে হয়তো ব্লক রেড দেওয়া হবে পুরো গোপালগঞ্জে বা সাঁড়াশি অভিযান চলবে। সেই সাঁড়াশি অভিযান ব্লক রেডের খবরে অনেকটা শান্ত হয়ে গেছে পুরো এলাকা। তা এখন যতটুকু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অতিরিক্ত সদস্যরা বিকেলের পর সন্ধ্যায় যখন এসছেন তারপর থেকে আস্তে আস্তে এখানের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু সব কিছু মিলিয়ে একটি চাপা উত্তেজনা থমথমে ভাব থেকেই যাচ্ছে। আব্দুল্লাহ তুহিন গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন কারফিউর সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই বলে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার এক বিবৃতি দিয়ে এসব বলেছে। বিকেলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বিবৃতিতে এনসিপি সদস্য, সাংবাদিক এবং পুলিশের উপর বর্বরোচিত হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং দলটির অন্যান্য কর্মীরা জড়িতের অভিযোগ করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনএ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সে অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে জানান মির্জা ফখরুল। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা একটি অশনি সংকেত। পুলিশের উপস্থিতিতে কিভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এমন বর্বর হামলা চালাতে পারে এ নিয়ে প্রশাসনকে জবাব দিতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বিকেলে 19 জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে গণসংযোগ এবং প্রচার মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইয়ের নায়কদের এভাবে আটকে রেখে সমাবেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, ভারতের আধিপত্যবাদের অংশ নয়। এই সময় তিনি বলেন, 19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী সম্মেলনে লাখো জনতা সমবেত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করবে। সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে মিছিল নিয়ে বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতারা। দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে, মঞ্চ ভেঙে, আগুন দিয়ে কিভাবে তারা পারলো, এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে। তাদেরকে, দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুরে ছিল নানান কর্মসূচি। দিনটিকে লাল শোক বলে আখ্যা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শহীদ আবু সাইদের হত্যা মামলার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা মা। গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকী। ভোরের আলো ফোটার সাথেই তার কবর জিয়ারত করেন আবু সাইদের বিদ্যাপীঠ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক শিক্ষার্থীরা। সাথে ছিলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।
দিনটিকে লাল শোক আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরেন লাল রঙের পাঞ্জাবি। বলেন, সংস্কার ছাড়াই নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো। তারা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ আবু সাইদ, সেই নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে। আমাদের যে বিপ্লবের যে প্রত্যয়, সেই প্রত্যয় এবং স্বপ্ন বাস্তবায়নে ইন্টারিম সরকার যাতে আরো বেশি মনোযোগী হয়। তার হত্যাকারীদের বিচার, যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে 30 জন আসামি হয়েছে, অ্যাটলিস্ট 30 জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এদিকে শহীদ আবু সাইদের বাবা মার সাথে কথা বলে যমুনা টেলিভিশন। হত্যা মামলা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে আসে তাদের কণ্ঠে। এখনও বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত মা মনোয়ারা বেগম। আমার ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে সেটা যেন স্বপ্নটা পড়ে আমার ছেলে পাশমাস দিক যেন সরকার দেখে। প্রকার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হয় নানা কর্মসূচি। অংশ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সচেতন সরকার। বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিয়ে বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। শেখ হাসিনার আমলের মতো জেলে ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে, সেটা আমরা চেয়েছি বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর ভাবে কাছে গ্রহণযোগ্যভাবে যেন বিচার কার্যটা হয়। পরে যেখানে পুলিশের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যু হয়, সেখানে একটি তরুণের পাশাপাশি জাদুঘর এবং শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের এই 2 উপদেষ্টা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে বৃহত্তর চট্টগ্রামে। শহীদদের স্মরণে বন্দনগরীর 2টি পয়েন্টে নির্মিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। নির্মাণ কাজ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অন্যদিকে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলাতেও দিনভর চলে বিভিন্ন কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। শহীদ ফারুকের মেয়ে সহ নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এ সময় শহীদ পরিবারের পুনর্বাসন ও ভাতা চালুর পাশাপাশি আলাদা অধিদপ্তর গঠনের কথা জানান উপদেষ্টা। যে ধরনের ব্যবস্থা নিলে তাদের জীবন জীবিকার সহায়ক হবে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষায় সব কিছুতে তারা যেন প্রতিপালন করতে পারে, একটা সচ্ছল জীবনধারার মধ্যে থাকতে পারে, সেই উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে। এখন চলতে অনেক কষ্ট, আমরা চাকরি খুঁজি, একটা চাকরি দিল তো আমরা চলতে পারি, কোনো রকম চাকরিও পাচ্ছি না, কই পাবার। 1 বছর হয়ে গেছে আমাদের। এর আগে 14 জুলাই পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানেও শহীদদের স্মরণে আরেকটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজারেও আলোচনা সভা, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি পেকুয়ায় গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ এবং ওয়াসিমের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। জুলাই এবং আগস্টে যতজন শহীদ হয়েছে তার মধ্যে আইকনিক শহীদ হিসাবে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধর নামটি সমুচ্চর উচ্চারিত হচ্ছে। শহীদরা তো বাংলাদেশের অহংকার। এই শহীদরা বাংলাদেশ যতদিন এই বিশ্বের বুকে শ্বাস নেবে, শহীদ ওয়াসিমের নাম ততদিন জলজল করে চলবে বাংলাদেশে। খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বৈষম্যহীন ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন। সভায় জেলা প্রশাসক ABM ইফতেকারুল ইসলাম খন্দকার সহ সব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে বান্দরবানেও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবন বাজি রেখে আন্দোলন করা ছাত্র জনতার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। সভায় জেলা প্রশাসক শামীমারা রিনি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। আজ আশুলিয়ায় হত্যার পর 6টি লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আর লক্ষ্মীপুরে 5 হত্যা মামলায় 3 আসামিকে 28 জুলাই হাজির করতে বলা হয়েছে। মাননীয় আদালত, বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে 2টি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 4 আগস্ট। আর 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির মামলার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা এবং আশুলিয়ায় খুনের পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে। বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার। আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোরও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি বিচার চলবে, খুব দ্রুত গতিতে এসব বিচারের চূড়ান্ত পরিণতি লাভ করতে থাকবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ঢাকা 19 আসনের সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। 28 জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সহ 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 28 জুলাই। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জালিয়াতির মাধ্যমে 71 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত এবং সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ 10 জনকে আসামি করে মামলা করেছে দুদক। এছাড়া ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 69 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ 3 আসনের সাবেক এমপি সলিমউদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধেও বুধবার একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গুলশান আবাসিক এলাকার 102-103 নং রাস্তার সংযোগস্থলে অবস্থিত প্লটটি সম্পূর্ণ আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও রাজুক হতে বাণিজ্যিক সুবিধার অনুমোদন গ্রহণ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। নৌকা প্রতীক নিয়ে নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে তফসিলে থাকবে নৌকা প্রতীক, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ভোটে যেমন অংশ নিতে পারত না, তেমনি দলটি সংরক্ষিত নৌকা প্রতীকেও কেউ অংশ নিতে পারবে না। ওয়েবসাইট থেকে প্রতীক বাদ দেওয়ার মাধ্যমে এটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। সেখানে চলতি বছরের 10 মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। 2 দিন পর প্রজ্ঞাপন জারি হলে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করে। এরপরই ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করে দলের পাশে নিবন্ধন স্থগিত উল্লেখ করা হয়, কিন্তু তালিকায় বহাল থাকে প্রতীক। এরই মধ্যে প্রতীকের সংখ্যা বাড়িয়ে 115টি করার প্রস্তাব করেছে ইসি। সেই তালিকায় আছে নৌকা প্রতীকও। তালিকার তফসিল সংশোধনে 10 জুলাই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে গেজেট আকারে। তার আগে মঙ্গলবার রাতে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নৌকা প্রতীক বহাল রাখা নিয়ে একজন নাগরিক হিসেবে তোলেন প্রশ্ন। এছাড়া এনসিপি এরই মধ্যে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে। তালিকার আইনি যাচাই এবং নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই বুধবার সকালে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। প্রতীক নিয়ে চারদিকের নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে প্রতীক সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, জানান ইসি সচিব। কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ
আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিডিউল নৌকা থাকবে কিনা। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে। নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা প্রথাসিদ্ধ হবে বা যথার্থ হবে। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটা কমিশনের সিদ্ধান্ত। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ৩৫ জনের পর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আরও ২ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সেখানে একই অভিযোগে আরও বাংলাদেশে আটক হতে পারে এমন ইঙ্গিত তাকে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি জানান, মালয়েশিয়া সফরে জঙ্গি অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে কথা হয়েছে। এই কাজে দেশটির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তিনি। উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ আলোচনা চলমান থাকে এ নিয়ে কিছু বলতে রাজি হননি, তবে ওয়াশিংটনের সাথে নন ডিসক্লোজার কোনো চুক্তির বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি। এরপরেও কিন্তু আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে একই ধরনের অভিযোগ, এবং আরো কিছু অ্যারেস্ট হবে এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ তারা সারা দেশেই দেখছে যে আসলে কেউ এই ধরনের কর্মে লিপ্ত আছে কিনা। তো আমাদের মিশনকে তারা কোঅপারেট করছে, মিশনকে যেটা আপনাকে কনসুলার অ্যাক্সেস যেটা বলা হয় সেটা কিন্তু তারা দিয়েছে। আমাদের মিশনের পক্ষ থেকে তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। এখন পর্যন্ত তাদের জন্য কোনো আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। ময়মনসিংহে চাঞ্চল্যকর 3 খুনের ঘটনায় আসামি নজরুলকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে হত্যাকাণ্ডের মূল কারণ। জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, ভাবি ময়নার কাছ থেকে সে অনেকদিন ধরে মারধর এবং অবহেলার শিকার হয়ে আসছে। এরই জেরে ক্ষুব্ধ হয়ে শিশুসহ 3 জনকে খুন করে নজরুল। বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। এ সময় তারা বলেন, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে ময়নাকে জবাই করে নজরুল, এরপর সে একে একে ময়নার মেয়ে রাইসা ও ছেলে নীরবকেও গলা কেটে হত্যা করে। মঙ্গলবার গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে। সে তার ভাবির উপর খুবই রাগান্বিত ছিল, তার ভাবি তাকে বিভিন্ন সময় মারধর করত। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল, সন্দিগ্ধ। সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো। সে এটা ব্যক্তিগত পর্যায়ে সে খুবই রেগে যায়, সবার তার রাগ থাকে অনেক, এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এর একটা প্রতিশোধ সে নেবে। টেলিভিশনে লাইভ খবর সম্প্রচারের সময় ক্যামেরাবন্দী হন সিরিয়ার সামরিক হেডকোয়ার্টারে ইসরায়েলের ভয়াবহ হামলার দৃশ্য। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সামরিক হেডকোয়ার্টারে হামলা করে তেল আবিব। ওই সময় ভবনটির সামনে দাঁড়িয়ে থেকে লাইভ করছিলেন আল জাজিরার এক সাংবাদিক। বোমা হামলায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ, ধুলোয় ঢেকে যায় চারপাশ। রাস্তায় থাকা যানবাহন মানুষের মাঝে ছড়ায় আতঙ্ক। হামলা হলেও শেষ পর্যন্ত লাইভ করেছেন সেই সাংবাদিক। يا شباب خذونا على اللايف يا شباب قصف جديد مبنى هيئة الأركان خالص قصف جديد يا شباب قصف خذونا بسرعة بسرعة يعني كانت هناك تقارير باستهداف مطار عسكري من جهتين من جهة اليمين অন্যদিকে ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত 203 জনের প্রাণ গিয়েছে। এর মধ্যে 93 জনই সরকারি বাহিনী। তথ্যটি জানিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে। অন্যদিকে সংঘাত কবলিত স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃষ্টির মতো ছোড়া হচ্ছে একের পর এক গুলি। ত্রিমুখী লড়াইয়ে যেন অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য। গেল কয়েকদিন ধরেই এমন থ্রিলার দৃশ্যের প্রদর্শনী চলছে দক্ষিণ সিরিয়ায়। নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে সুয়েদা শহরের দ্রুজ ও বেদুইন মিলিশিয়ারা। এর সাথে নাম লিখিয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা মানছে না কোনো পক্ষই। আরও ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্ত আল মাসলাক, আল কৌম, রাসাস, কানাওয়াত এলাকা। বন্ধ রয়েছে শহরের সকল প্রবেশপথ। বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর। এমন অবস্থায় খুব স্বাভাবিক কারণেই বিপর্যস্ত ত্রাণ সরবরাহ ব্যবস্থা। আটকে পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান দাবি তেল আবিবের। আমরা সিরিয়ায় অভিযান চালাচ্ছি। ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেসামরিক রাখার দায়িত্ব আমাদের। এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেব না যেখানে সিরিয়া দ্বিতীয় লেবাননে পরিণত হবে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেও আমরা বাধ্য, যা অভিযান পরিচালনার মাধ্যমে করছি। সুন্নি বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ কেন্দ্র করে নতুন করে শুরু হয় সহিংসতা। দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। টানা বৃষ্টিপাতের ফলে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিস্তৃত এলাকা। টানা বৃষ্টিতে সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক বন্যা পরিস্থিতির। শহরের বিভিন্ন সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এমনকি ট্রেনের ভেতরেও প্রবেশ করে বন্যার পানি। ফলে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাতায়াতের সময়সূচি। এরই মাঝে বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউ জার্সি প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা এবং যে কোনো ধরনের বিপদ মোকাবেলার সব রকম প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট রাজ্যের কর্তৃপক্ষ। এই ছিল আমাদের আজকের রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।